আজ শুনবো ষষ্ঠ গল্প, সুব্রত বড়ুয়া রচিত বুলি তোমাকে লিখছি। আমি কখনো সমুদ্রে যাইনি। সমুদ্রে সেই উত্তাল তরঙ্গের বিপুল করতালির উপর ভাসতে ভাসতে কখনো সীমাহীন নীল দেখতে দেখতে নিজেকে বিস্মৃত হইনি। কখনো কখনো সাগরের কাছাকাছি গিয়ে দাঁড়াতে ভালো লাগতো। হুহু শব্দে ভেসে আসা বাতাসের বুকের গভীরে দাঁড়িয়ে এক এক সময় বিহ্বল হতাম বটে, কিন্তু সমুদ্রে নামতে আমার ভীষণ ভয়। আমি মাটির মানুষ, মাটির উপর যতক্ষণ থাকি ততক্ষণ ভরসা থাকে। তুমি তো জানতে বলি, আমি খুব বেশি কিছু চাইনি। চক মিলানো বাড়ি, চমৎকার গাড়ি, চকচকে মেয়ে মানুষ, কোনো কিছুই ব্যাকুল হয়ে কামনা করিনি। কিন্তু মানুষের চাওয়া পাওয়ার মাঝখানে কি কোনো নির্দয় সীমারেখা জোর করে টেনে দেওয়া চলে, নাকি অঙ্কের নির্ভুল হিসেবে জীবনের ছক্কাটা ঘরে সবকিছু একাকার করতে পারা যায়? হয়তো যায়, হয়তো বা যায় না। সে আমি কোনোদিন খুব বেশি করে ভেবে দেখিনি, কিংবা বলা যায় ওই ভেবে দেখায় আমি কোনো ফল দেখতে পাইনি। অথবা দেখতে পেলেও কি, আমি একজন সাধারণ মানুষ। অসাধারণ হবার চেষ্টা যে কখনো ছিল না, এই কথা ঠিক নির্দ্বিধায় বুকে হাত দিয়ে বলতে পারছি না। প্রথম দিকে যখন জীবনকে ঠিক বুঝে উঠতে পারিনি, তখন আকাশ কুসুম অনেক কিছুই তো ভেবেছি। এই দেখো, এমনভাবে কথাটা বলছি যেন জীবনকে আমি কত চিনে ফেলেছি। তুমি হলে বলতে, আহা কত যেন ন্যাকা। ন্যাকা, ন্যাকা কথাটা তুমি খুব ব্যবহার করতে, আর বলবার সময় বাচ্চা মেয়েদের মতো মাথা দুলিয়ে এমনভাবে তাকাতে যেন সাংঘাতিক কিছু একটা বুঝে ফেলেছো তুমি। কিন্তু এখন এই মুহূর্তে তোমার মুখটা কিছুতেই মনে পড়ছে না। কখনো নাক, কখনো চোখ, কখনো চিবুকের নিচে সাদা কণ্ঠ, কখনো বা এক টুকরো হাসি। অথচ সব মিলিয়ে পুরো তোমাকে একসাথে স্মরণ করতে পারছি না। এই মনে করতে না পারায় আমার ভীষণ কষ্ট হচ্ছে। মুঠোর মধ্য থেকে বিন্দু বিন্দু জল চুইয়ে পড়ছে। আজ এই মুহূর্তে পেছনে ফেলে আসা পুরো জীবনটাকে আমার কাছে স্বপ্ন বলে মনে হয়। কোনো পরম পুরুষের কাছ থেকে জেনেই আসতে ইচ্ছা করে জীবনে যা ঘটে তা সবই কি সত্যি, নাকি কোনো স্বপ্নের মধ্যে আমরা জেগেছিলাম, আবৃত কুয়াশার অন্ধকারে পরস্পর পরস্পরকে জেনেছিলাম। এখানে 11:30টার দুপুর ছুঁই ছুঁই রোদ্দুর এখন বাড়ির বাইরে এক চিলতে উঠোনে গা বিছিয়ে তেজ নিচ্ছে। ঘরের ভেতর দোতলার একটা ঘরে আমি মেঝে শুয়ে লিখছি। কাকে? তোমাকে। বলি, আমার এই লেখা যদি তোমার হাতে পড়ে তাহলে তুমি কি ভাববে জানি না। অথবা তুমি কিছু ভাবলে আমার কি? কারো ভাবনার মধ্যে অন্তর্গত হয়ে বেঁচে থাকায় কি সুখ? সুখ কি শুধু বোধের মধ্যে, চৈতন্যের মধ্যে চোখ বুজে শুয়ে থাকা অ্যাকোয়ারিয়ামের সোনালি মাছ? এখানে দুপুর গড়িয়ে যায়, বিকেল নামে তন্ময়। কাছের রাস্তায় গাড়ির শব্দ, সিঁড়ির পাশের ঘরে থাকি বলে সারাক্ষণে ওঠানামার উড়ন্ত শব্দ ঝুলতে থাকে মগজের মধ্যে। ঘর বলতে বুঝি নিরাপদ আশ্রয়, নির্বিঘ্ন শান্তি। তোমার ঠিক মনে আছে কিনা জানি নে, তুমি একদিন হাসতে হাসতে মজা করে বলেছিলে ঘর বাঁধার কথা। ঘর? দুপুরের কলেজের ক্লাস পালিয়ে তোমার সেই বান্ধবীর বাসায় এসে আমার মুখোমুখি দাঁড়িয়ে বলেছিলে, জানেন আপনার জন্য ইংরেজির ক্লাস না করে চলে এলাম। ঠিক সেই মুহূর্তে তোমার ইংরেজি ক্লাস বিসর্জনের মতো চরম আত্মত্যাগের জন্য তোমাকে ধন্যবাদ দেওয়া কি আমার উচিত ছিল, কিংবা একটি দুরন্ত চুম্বন? অথচ আমি কি বোকা, বলেছিলাম না এলেই পারতে। ততক্ষণ আমার হাতে জোরে সোরে একটা চিমটি কেটে বলেছিলে, আহা তোমার কথা বলার ঢং আমার ভালো লাগেনি। নিজেকে ভীষণ রকম ক্ষুদ্র আর অসহায় মনে হচ্ছিল। কেবলই জানতে ইচ্ছে করছিল কি এমন লাভ ওই লুকিয়ে চুরিয়ে দেখা এবং অর্থহীন শব্দ ছুড়ে। তারপর একটা সিগারেট ধরিয়ে বলেছিলাম, আচ্ছা বলি, বলতে পারো এমনিভাবে বেঁচে থেকে কি লাভ? আমার কথা শুনে তুমি ভীষণ অবাক হবার ভান করেছিলে। তুমি এবং তোমার মতো মেয়েরা এত মধু সব ভান করতে পারো যে আমরা যেন ওইসব দেখে শুনে নিয়মের ঘোড়ার মতো বর্তে যাই। অতঃপর মৃদু হেসে বলেছিলে, না মশাই, ঘর বাঁধার জন্যই এত সব। আমরা ঘর বাঁধবো, বাঁচবো, তারপর একদিন মরে যাব। তখন থাকবে আমাদের ছেলে মেয়েরা। আমাদের ছেলে মেয়েরা, একথা শুনতেই আমি চমকে তোমার দিকে তাকিয়েছিলাম। তুমি চোখে চোখ পড়তেই ঈষৎ হেসে মুখটা নিচু করেছিলে। আমি নিজের মনে হেসেছিলাম। কেন ঠিক মনে করতে পারছি না। আচ্ছা, আমাদের ছেলে মেয়েরা কথাটা বলে তুমি সেদিন কি বোঝাতে চেয়েছিলে, কিংবা আদৌ কিছু একটা কি বোঝাতে চেয়েছিলে তুমি? আমি কি ভেবে হেসেছিলাম এখন আমার আর কিছুই মনে পড়ছে না। আদতে সেই মুহূর্তেই কিছু একটা কি ভেবেছিলাম? নিজের ভাবনাগুলোকে যদি সেলুলয়েডের ফিতের মতো কিছু একটাতে বেঁধে রাখতে পারতাম,
তাহলে হয়তো একদিন ফের দেখতে গিয়ে অবাক হতাম। কত অসম্ভব অবাস্তব সব ভাবনা। মনের মধ্যে নিজের একটা ভুবন তৈরি করেছিলাম, সে আমার একান্ত নিজস্ব। দোতলার ঘরে হাওয়া দিচ্ছে, কোন দিকের হাওয়া বুঝতে পারছি না। এখানে দিক ঠিক নেই, আমি চিনি না। রাস্তায় নেমে মানুষ দেখলে ভয় পাই, গাড়ি দেখলে চমকে উঠি। ভয় আমার বুকের মধ্যে লুকিয়ে থাকা রাবারের বোতল, চলতে ফিরতে শব্দ করে। হাওয়ায় মন রাখলে যেন কান্না শব্দ শুনি। জীবনটা সত্যিই আশ্চর্য। বলি, শব্দের পর শব্দ সাজিয়ে তোমাকে আমি ঠিক বোঝাতে পারবো না আমি কি ভাবছি সেটা ঠিক নিজের কাছেও খুব বেশি স্পষ্ট নয়। 7 সমুদ্র 13 নদী পারে জনাকীর্ণ লন্ডন শহরে তুমি বসে ঠিক বুঝতে পারবে না কি ভীষণ ভয়ঙ্কর সময়ের মধ্য দিয়ে এগোচ্ছি আমরা। সবকিছু কেমন যেন উল্টে গিয়ে চেনা ভুবনে সাজানো ছবিটা হারিয়ে গেল কোথায় কোথায়। সাজানো বাগান হয়ে গেল এলোমেলো এলোমেলো, কত লক্ষ লোকের জীবন হারিয়ে গেল। বলি, তোমার ওই সাজানো ঘরে বসে তুমি কি ভাবছো জানি না, তোমার ভাবনায় অবশ্য আমাদের কিছু এসে যায় না, অথচ তবু ঠিক লিখতে বসে তোমার কথাই মনে পড়লো কেন? নিজের কাছে নিজেই প্রশ্ন করছি, কিন্তু জবাব দেবে কে? আমাদের সেই স্বপ্নের শহরটার কথা তোমার এখনো মনে আছে কিনা জানি না। শৈশব সেই স্মৃতি শহরকে আমি ভুলতে পারি না, আমি তো ভুলতেও চাই না। 25শে মার্চ সন্ধ্যেয় নিজেকে ভীষণ একা লাগছিল। সারা দুপুর ঘুমোবার নাম করে বিছানায় শুয়ে বই নিয়ে নাড়াচাড়া করেছি। ফ্রান্স কাফকার ডায়েরি। ঠিক ডায়েরি বলতে যা বোঝায় তা নয়, দিনলিপির নির্ভেজাল সংবাদ পরিবেশন নয়, তার চেয়েও বেশি। একজন তনিষ্ঠ স্রষ্টার আন্তরিক প্রতিবেদন। পড়তে পড়তে নিজের দিকে বারবার ফিরে চাইতে ইচ্ছা করে। রেডিওটা খারাপ হয়েছিল, টিউনিংয়ের কাটা কেবল এক জায়গায় অনড়। চালিয়ে দিলে ঢাকা বেতারের অসহ্য কমার্শিয়াল সার্ভিস। এই মুহূর্তে আমার পাশে বন্ধুরা আড্ডা মারছে, সারাদিনের কাজের ফাঁকে সামান্য অবসর। বিবিধ ভারতীয় অনুষ্ঠানে মোহাম্মদ রফি গাইছেন মুঝে তুম ইয়াদ আয়ে। ভালো কথা, ইয়াদ আয়ে। ইয়াদ মানে স্মরণ। স্মরণে কতজনকেই তো মনে পড়ে, কিন্তু একজনের কথা সবচেয়ে বেশি মনে পড়ে। কে সে? সেদিন দুপুরে কার কথা সবচেয়ে বেশি মনে পড়েছিল আজ তার মনে নেই। মাঝে মাঝে ক্যাপস্টনের প্যাকেট থেকে একটি করে সিগারেট তুলে দেশলাইয়ের গায়ে কাঠি ঘেঁষি। সিগারেটের ধূসর ধোঁয়া কেমন স্বপ্নের মতো শূন্যে মিলিয়ে যায়, আর আমি তাকিয়ে তাকিয়ে দেখি আমাদের স্বাদের স্বপ্নরা এমনি করে কবে শূন্যে শেষ হয়ে যায়। বলি, না, আমি অনুশোচনা করছি না। যা পাবার কথা ছিল তা পাইনি বলে কপালে করাঘাত করে দুঃখ করে লাভ কি? সারা দুপুর এপাশ ওপাশ করে কাটিয়ে দিয়ে বিকেলে উৎকর্ণ হয়েছিলাম আইনুলের টেলিফোনের জন্য। প্রতিদিন বিকেলে আইনুল আসতো, আসার আগে টেলিফোন। আমি কাপড় পরে তৈরি থাকতাম। দরজার পর বন্ধ গেটের বাইরে গাড়ির হর্ন শুনলেই বুঝতাম আইনুল এসে পড়েছে। তারপর সেই চেনা গাড়ি, চেনা রাস্তা, চেনা দোকান এবং চেনা জায়গায় বসে চা খাওয়া, চা খেতে খেতে গল্প, অথবা গাড়ি নিয়ে ঘুরে বেড়ানো। বলি, তোমার মনে পড়ে কিনা জানি না, মাঝে মাঝে দুপুরে একটা চীনা হোটেলে গিয়ে বসতাম আমরা। ছোট হোটেল, খাবারের অর্ডার দিয়ে ঘন্টাখানেক গল্প করা চলতো। কাউন্টারে বসতো যে ছেলেটা আমাদের দিকে তাকিয়ে হাসতো। কেন? ও কি বুঝতে পেরেছিল আমরা খেতে নয় বরং গল্প করতেই আসি? বসে বসে কথা বলতাম। কি কথা? হাজার রকমের কথা। আজ এই মুহূর্তে বসে সেসব কথার কোনো অর্থ আমি খুঁজে পাই না। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আমি কিন্তু তোমার যাবার পরে কখনো কোনোদিন আর ওই হোটেলে খেতে যাইনি। কখনো পাশ দিয়ে যেতে হলে ভীষণ ভয় পেতাম, নিজে সব কিছু হারিয়ে যাবার ভয়। 25শে মার্চ সন্ধ্যায় আইনুল আসেনি, টেলিফোনও করেনি। সন্ধ্যে হতেই আমি একা বেরিয়েছিলাম। সারা শহর কেমন এক চাপা উত্তেজনায় থমথম করছে। লোকগুলোর চোখে মুখে তীব্র আশঙ্কার ছাপ। রাস্তায় নামতে এই খোলা বাতাস গায়ে হাওয়া লাগিয়ে গেল। মোড়ের দোকান থেকে এক প্যাকেট সিগারেট নিয়ে দাঁড়ালাম। দোকানি সিগারেটের প্যাকেট দিয়ে খুচরো পয়সা গুনতে গুনতে বলল, শেখ সাহেবের সাথে মিটমাট হবে নাকি সাহেব? দেশলাইয়ের কাঠি ঠুকতে গিয়ে আমি থমকে পড়েছিলাম। কি উত্তর দেব আমি? আমার নিজে তো কিছু জানা নেই। বললাম, দেখা যাক কি হয়। কথাটা যেন নিজেকেই বলেছিলাম, দেখা যাক কি হয়। নেহাত ভবিষ্যতের হাতে নিজেকে ছেড়ে দিয়ে এগিয়ে গেলাম সামনে। ভাবছিলাম কোথায় যাব। আমার আজন্ম স্মৃতির শহরটাকে ঠিক যেন চিনতে পারছিলাম না। রাস্তা ফাঁকা, কমিশনার্স হিলটাকে বাইরে রেখে ফুটপাত দিয়ে এগিয়েছিলাম। ডাস্টবিনের ময়লা উপচে পড়ছে একপাশে, পেচ্ছাপের গন্ধ, এক জায়গায় পানি জমে গেছে। সাবধানে হাঁটছি,
ডান হাতের আঙুলে সিগারেট পুড়ছে। রাস্তার অপর পাশ দিয়ে একদল মেয়ে কথা বলতে বলতে আমাকে পেছনে রেখে বিপরীতে চলে গেল। এদের মতো অনেকেই প্রতিদিন বিকেলে হাঁটতে দেখি। জামাতখানা থেকে বেরিয়ে ওরা চলে যায়, আবার প্রতিদিন বিকেলে আসে। আমার ভীষণ জানতে ইচ্ছে করে ওই উঁচু দেয়ালটার অন্তর্গত কি এমন আছে যেখানে ওরা প্রতিদিন আসে। বলে আমার বন্ধুরা বলে, চুড়িগুলো দেখতে খাসা মাইরি। ওই দেখো, কথাটা এমনভাবে বললাম যেন আমার এতে বিন্দু মাত্র আগ্রহ অনাগ্রহ নেই। না, তোমার কাছে সাধু সাজবার এতটুকু সদিচ্ছা আমার থাকার কথা নয়। আমি শুধু একটা কথাই বলতে পারি, আমিও তো একজন মানুষ। রাস্তাটার মোড়ে এসে দাঁড়ালাম। এখানটায় মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারি, আর কাউকে পটাতে পারলেই সামনের ঘিঞ্জি নোংরা ছোট রেস্তোরাঁটায় বসে চা খাই। আজ কেউ নেই, ফাঁকা জায়গাটা খা খা করছে। ঠিক এখানটায় এসে আরেকজনের কথা মনে পড়ছে। ওকে তুমি চেনো বলি? ভীষণভাবে চেনো। নাম শুনলে হয়তো চমকে উঠবে, চমকে উঠে স্থির নিষ্কম্প দৃষ্টিতে বলবে, এ আমি জানতাম। কিন্তু আমি জানতাম না, অথচ ঠিকই আমি শেষ পর্যন্ত জড়িয়ে গেলাম ওর সাথে। জুই সবই জানতো, সব জেনেও সামনে বসে নিজের দিকে তাকিয়ে বলেছিল, আমার যে আর অন্য কোনো উপায় নেই। আমি চেষ্টা করেছি কিন্তু পারিনি, নিজেকে ফাঁকি দেবার সাধ্য আমার নেই। বলে আমি ওকে ফেরাতে পারিনি। মোড়ের খালি জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেটটা শেষ করলাম। বেশ হাওয়া দিচ্ছিল। ভাবছিলাম জুইদের বাসায় যাবো কিনা। তোমার বান্ধবী জুই, জুই আমাদের সব কিছুই জানে বলি, সব কিছুই জানতো। আর কখনো তোমাকে নিয়ে কথা উঠলে হঠাৎ কেঁদে ফেলতো। সেদিন জুইদের বাসায় যাইনি। বাদিকের পথটা ধরে হাঁটতে হাঁটতে একেবারে টেলিগ্রাফ অফিসের সামনে। রেস্তোরাঁয় ঢুকতেই দেখা পেলাম সব মক্কেলই আছে। তুমুল কথা চলছে। একদিকে বসে পড়লাম, মনে পড়লো আমার এক কাপ চা খাওয়া দরকার। বিকেলে চা না খেলে এমন মাথা ধরে। চায়ের অর্ডার দিয়ে কথার মধ্যে ডুবে গেলাম। সবাই কেমন উত্তেজিত, কিছু একটা ঘটছে, কিন্তু কি? এমনকি কেউ নেই যে বলে দিতে পারে কি এমন ভয়ঙ্কর দুঃস্বপ্ন এগিয়ে আসছে নির্ধারিত ট্রেনের মতো, অজগরের মতো। নিরঞ্জন পান চেপেছিল আর কেবল বাইরে গিয়ে কি যেন দেখছিল। সামনে ওয়াসার কাজ হবে বলে রাস্তাটা খোঁড়া। জলের পাইপলাইন বসাবার জন্য বিরাট সব লম্বা গর্ত। অসাবধানে পেরোতে গেলেই গলা পর্যন্ত ডুবে যাবে। কোনার দিকের এক টেবিলে বসে শাহেদ, লতিফ আর হাবিব যেন কি বলছে। কি আগের দিনের বিকেল থেকেই সারা শহরে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। রোববার সকালে গিয়ে আমি জাহাজটা দেখেছিলাম। আইনুর সকালে এসে বলেছিল, চল পোর্টে যাবি? আমি ওর সাথে বেরিয়েছিলাম। তারপর সেই জাহাজটা কি যেন নাম, সোয়াত না কি দেখেছিলাম। 25 গজ দূর থেকে গাড়ি ঘুরিয়ে নেবার সময় আইনুল বলেছিল, ওই যে দাঁড়িয়ে, ওটিই অস্ত্রবাহী জাহাজ। আমি ভয় পেয়েছিলাম ওর কথায়। জনা আষ্টেক সৈন্য রাইফেল হাতে দাঁড়িয়ে সামনে। ওরা আমাদের দেখিয়েছিল, চোখের দৃষ্টিটা যেন রক্তখেকো বাঘের মতো। গিয়ারটা বদলাতে বদলাতে আইনুল বলেছিল, লেবাররা সাফ জবাব দিয়ে দিয়েছে, কেউ মাল নামাবে না, নামাতেও দেবে না। কি যেন একটা ভাবছিলাম আমি আইনুলের কথার উত্তরে, শুধু বলেছিলাম, ও। আইনুল আর কথা বলেনি। স্টিয়ারিং হুইলে হাত রেখে গাড়ির স্পিড বাড়িয়ে দিয়েছিল। পোর্টে আইনুলের কাজ শেষ। এবার কোথাও গিয়ে বসবো আমরা, অথবা কোনো স্পেশাল শোর টিকিট। 24শে মার্চ বিকেলে 3টে থেকেই শুরু হলো গন্ডগোল। সৈন্যরা জাহাজ থেকে অস্ত্র নামাতে গিয়েছিল। শ্রমিক জনতা বাধা দিল, না, অস্ত্র নামানো চলবে না। শেখ সাহেবের সাথে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা অস্ত্র নামাতে দেব না। তারপর শুরু হলো গুলি। অনেক লোক মরল। ততক্ষণে রাস্তায় রাস্তায় ব্যারিকেড, গাড়ি চলাচল বন্ধ, সারা শহরে ছড়িয়ে ছিটিয়ে পড়লো একটা তীব্র বিস্ফোরণ। তারপর কেমন করে যেন মিটমাট হলো, কিন্তু ব্যারিকেড সরল না। সারা রাত অতন্দ্র প্রহরীর মতো জেগে রইল মানুষ। জেগে রইল গুঞ্জন, শব্দ, সন্দেহ, উত্তেজনা আর চাপা বিক্ষোভ। এই একদিনে সবকিছু কেমন যেন বদলে গেছে। আমি চা শেষ করলাম, সিগারেট ধরালাম। সবকিছু কেমন যেন বিষাদ লাগছিল। থমথমে পরিবেশ। বন্ধুরা সবাই যেন ভয়ঙ্কর কিছু একটা আশা করছে। ভীষণ ভয়ঙ্কর, তীব্র, অচিন্তনীয়। হঠাৎ মনে পড়েছিল জুইদের বাসায় গিয়ে একবার ঘুরে আসলে ভালো হতো। ওরা নিশ্চয়ই এই নিয়ে ভাবছে। কয়েকদিন আগে জুইকে যখন বলেছিলাম 2-1 দিনের মধ্যেই ঢাকায় ফিরছি, ও প্রায় আঁতকে উঠেছিল। ভীষণ কাছে এসে বলেছিল, না লক্ষ্মীটি, না, 25 তারিখের আগে তুমি কিছুতেই যেতে পারবে না। বলি, জুইয়ের নাম করলেই তুমি রেগে যেতে। তুমি ওকে একেবারে সহ্য করতে পারতে না। কেন? হয়তো তোমার ওই রাগের পেছনে একটা যুক্তি ছিল। তুমি কি ভেবেছিলে
আমি তোমাকে নিয়ে খেলছিলাম? এই মুহূর্তে এর বিপরীত কথাটাই আমি ভাবতে পারি। আমার জায়গায় তুমি আর তোমার জায়গায় আমি। মানুষ কি ভীষণভাবে বদলে যায়। বলি, তোমার বিয়ে দিন সানাই বেজেছিল কিনা জানি না, সানাই শুনলে আমার কান্না আসে, মনে হয় যেন ডুবে যাচ্ছি। আমার চারিদিকের মানুষ, উজ্জ্বল আলো, শব্দ, ছন্দ, গান সব কিছু পেরিয়ে আমি যেন 20,000 লোকে অতলে তলিয়ে যাচ্ছি। সেদিন সন্ধে জুইদের বাসায় আর যাওয়া হয়নি। কখন 8টা বেজে গেল। পোকার মতো মানুষেরা রেডিও ঘিরে খবর শুনছে। খবর, শব্দ, শব্দের পর শব্দ সাজিয়ে কিছু একটা দাঁড় করানো চলে। আমরা পানের দোকানের সামনে দাঁড়িয়ে খবর শুনছিলাম। ইয়াহিয়ার নাম বলতেই একজন ভিড়ের মধ্যে চিৎকার করে উঠল, শুয়োরের বাচ্চা। তুমিও নিশ্চয়ই এতদিনে অনেক খবর শুনেছ। সংবাদপত্রে বোল্ড টাইপে বাংলাদেশের অনেক খবর নিশ্চয় চাপা হয়েছে। এই 4 মাসে রেডিও, টেলিভিশন, সংবাদপত্র এসব দেখতে দেখতে শুনতে শুনতে তোমার অজানা আর কিছুই নেই। তবু আরেকবার বলি, 80 লক্ষ লোক দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছে। পশ্চিম পাকিস্তানি জল্লাদের হাতে মরেছে 10 লক্ষ। হাজার হাজার মেয়ে সর্বনাশ হয়েছে, শিকার হয়েছে নরপশুদের কামোল্লাসের। জানি এসব তোমারও জানা। তোমার লন্ডনের ঘরে ফায়ার প্লেসের সামনে বসে তুমিও নিশ্চয়ই আতঙ্কে ভয়ে শিউরে উঠেছ। ভেবেছ এও কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। আমি এখন সংবাদ পরিক্রমায় আবার নতুন করে তাই সব শুনলাম। শুনতে শুনতে আজকাল আর ভয় পাই না, তেমন কোনো চিন্তাও আসে না। শুধু জানি আমরা এখন লড়ছি। তুমি রেগে যেও না বলি, আরেকবার জুইয়ের কথা বলছি। সেদিন সন্ধ্যায় ওদের বাসায় আমি যাইনি, যেতে পারিনি। না, তার পরের দিনও না, তারপর আর কখনো যাইনি, যাবার দরকার হয়নি। শুধু খবর পেয়েছি ওর সেই দুর্দান্ত ছোট ভাইটি নরপশুদের সাথে যুদ্ধ করতে করতে হাসি মুখে মৃত্যুবরণ করেছে। আমি ওর কোনো খবর জানি না, জানি না বেঁচে আছে কিনা, কিংবা বেঁচে থাকলেও এই মুহূর্তে আমি কিছুই করতে পারি না। বলি, এসব যেন তোমার আনন্দ হবে এমন আশা আমি করি না, কিংবা না জানলেও কি এমন ক্ষতি হবে তোমার। আমি নিয়তির সামনে দাঁড়িয়ে জীবনকে গ্রহণ করেছি। আমরা সবাই জীবনের কাছে শপথ নিয়েছি আমাদের ছেলে মেয়েরা বেঁচে থাকবে। না, তোমার আমার ছেলে মেয়েরা নয়, সে কথার কোনো প্রশ্নই আজ আর ওঠে না। তাছাড়া এতদিন পর কথাটা তোমার মনে না থাকারই কথা। আমি বলছি আমাদের ছেলে মেয়েরা, স্বাধীন বাংলাদেশের আগামী দিনের মানুষেরা, ওরা সুন্দরভাবে বাঁচবে বলেই আমরা মরছি।